সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের পড়াচ্ছি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদের পাবলিক ফিন্যান্স বিষয়টি। এই বিষয়টির উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস কিন্তু নিয়ে ফেলেছি। আমি আশা করছি যে তোমরা এই ক্লাসগুলো ফলো করছো এবং বুঝতে পারছো। যদিও তোমরা আমাদের সামনে নেই, এই জন্য আমাদের বুঝতে একটু অসুবিধা হয় যে আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো বা পারছো না। তবে এখন আমাদের এই অবস্থাটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে কষ্ট করে হলেও আমাদের এভাবে এখন ক্লাসগুলো বুঝতে হবে। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের পাবলিক ফিন্যান্সের যে চ্যাপ্টারটি আমরা পড়ছি সেই চ্যাপ্টারটি হলো ইম্প্যাক্ট, ইনসিডেন্ট অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। এই চ্যাপ্টারে যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব সেটি হলো ইনসিডেন্স অফ ট্যাক্স ইনফ্লুয়েন্সড বাই দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। পূর্ণ প্রতিযোগিতা বাজারে চাহিদা এবং যোগানের সমতাস্থলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। সরকার যদি এই অবস্থায় কর আরোপ করে তাহলে বিক্রেতা কর পরবর্তী অবস্থায় ক্রেতার উপর এই করের ভার কতটুকু সঞ্চালন করতে পারবে তা কিন্তু নির্ভর করে চাহিদা এবং যোগান রেখার স্থিতিস্থাপকতার উপর। তো এই যে চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতার উপর কর সঞ্চালনের বিষয়টি নির্ভর করে এ সম্পর্কে অধ্যাপক এইচ ডাল্টন তার মতামত ব্যক্ত করেছেন। আমরা এখন এ সম্পর্কে অধ্যাপক ডাল্টন কি বলেছেন তা দেখব। অধ্যাপক এইচ ডাল্টনের মতে, ১. যদি চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা সমান হয় তবে ক্রেতা ও বিক্রেতা সমান হারে করের বোঝা বহন করে। অর্থাৎ উনি বলেছেন যে যদি চাহিদা এবং যোগান উভয়টির স্থিতিস্থাপকতা সমান হয়, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই, এ দুটো পরস্পর সমান হয়, তবে সেক্ষেত্রে কর আরোপ করা হলে কর পরবর্তী অবস্থায় করের ভারটি ক্রেতা এবং বিক্রেতা দুজন সমান হারে বোঝাটা বহন করবেন। দ্বিতীয়ত উনি বলেছেন যদি যোগানের স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতার চেয়ে বেশি হয়, অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয়, তাহলে বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি কর বহন করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাবে যোগানের স্থিতিস্থাপকতা যদি চাহিদার স্থিতিস্থাপকতার থেকে বেশি হয় তাহলে বিক্রেতার চেয়ে ক্রেতার উপর করের বোঝাটি বেশি মাত্রায় পড়বে। তৃতীয়ত উনি বলেছেন যে যদি চাহিদার স্থিতিস্থাপকতা যোগানের স্থিতিস্থাপকতার চেয়ে বেশি হয়, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয়, তাহলে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি কর বহন করবে। আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 এই দুটি হচ্ছে পরস্পরের বিপরীত কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যোগানের স্থিতিস্থাপকতা যদি বেশি হয় চাহিদার স্থিতিস্থাপকতা থেকে, তাহলে বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি কর বহন করবে। আর তৃতীয়টিতে আমরা বলেছি যে যদি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয়, তাহলে ক্রেতার থেকে বিক্রেতা বেশি কর বহন করবে। এরপর উনি বলেছেন যে যদি যোগানের স্থিতিস্থাপকতা দেখা যায় যে যত বেশি হতে থাকবে ক্রেতার উপর করের বোঝা তত বেশি বাড়বে। অর্থাৎ ক্রেতার উপর করের বোঝা কিভাবে বেশি হবে সেটা আমরা আসলে বুঝতে পারবো যে যোগানের স্থিতিস্থাপকতা কেমন সেটি দেখে। যদি যোগানের স্থিতিস্থাপকতা বেশি হয় তাহলে বিক্রেতা কর পরবর্তীতে দাম বাড়িয়ে করের বেশিরভাগ অংশ ক্রেতার উপর চাপিয়ে দিতে সক্ষম হবে। এবং উনি আরও বলেছেন যে চাহিদার স্থিতিস্থাপকতা যত বেশি হবে বিক্রেতার উপর করের বোঝা তত বেশি বাড়বে। অর্থাৎ যদি চাহিদার স্থিতিস্থাপকতা আমরা বেশি দেখি তাহলে বুঝবো যে এই করের বোঝাটি যাবে বিক্রেতার উপর। অর্থাৎ এই অবস্থায় বিক্রেতা কর পরবর্তীতে দাম বাড়ানোর যে ক্ষমতাটি আছে সেটি তার কমে যায়, সে দাম বেশি বাড়াতে পারে না, যার ফলে করের বোঝাটি বিক্রেতার উপরেই সম্পূর্ণ পড়ে। তাহলে আমরা দেখলাম যে ডাল্টনের মতে চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা ভিন্ন ভিন্ন হলে তার কর সঞ্চালনের প্রক্রিয়াটিও ভিন্ন ভিন্ন হয়।
এবং আমরা জানি যে চাহিদা এবং যোগান রেখার আকৃতি কিন্তু স্থিতিস্থাপকতার ভিন্ন ভিন্নতার উপরে তাদের আকৃতিটিও একটু একটু করে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ স্থিতিস্থাপকতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাহিদা এবং যোগান রেখার যে আকৃতি সেটিও পরিবর্তিত হয় এবং দেখা যায় যে চাহিদা এবং যোগানের যে এই স্থিতিস্থাপকতা জানা থাকলে আমরা চাহিদা এবং যোগান রেখার আকৃতি কেমন হবে সেটি জানতে পারি এবং এর ফলে আমরা ভিন্ন ভিন্ন অবস্থায় করের সঞ্চালনটি কেমন হবে সেটিও জানতে পারি। তা আমরা এখন একে একে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম যে অবস্থাটি দেখব সেটি হচ্ছে যে ক্ষেত্রে চাহিদা এবং যোগান এই দুটোরই স্থিতিস্থাপকতা পরস্পর সমান হয় সেক্ষেত্রে কর সঞ্চালনটি কেমন হয়। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হলে এবং এদের ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয় এবং আমরা এই অবস্থায় দেখব যে এই করের বোঝাটা কে বহন করে। দেখা যায় এই অবস্থায় করের সমপরিমাণ ক্রেতা এবং বিক্রেতা বহন করে, অর্থাৎ করের অর্ধেক ক্রেতা বহন করবে এবং বাকি অর্ধেক বিক্রেতা বহন করে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে কর পরবর্তী যে দাম বৃদ্ধির পরিমাণ সেটি হচ্ছে করের অর্ধেক। এটি আমরা এখন একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি চাহিদা এবং যোগানের পরিমাণ এবং আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি দাম। ডি আমাদের চাহিদা রেখা, যেটি স্বাভাবিক বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি চাহিদা রেখা, এবং এস হচ্ছে আমাদের যোগান রেখা, সেটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যোগান রেখা। এই দুটো রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবং সেই অনুযায়ী আমাদের ভারসাম্য দামটি নির্ধারিত হয়েছে ই বিন্দুতে। কর পূর্ববর্তী দাম সেটি হচ্ছে ওপি এবং আমাদের ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম পরিমাণ। এই অবস্থায় যদি এফ এইচ পরিমাণ করা হয় তাহলে দেখা যাবে আমাদের যে যোগান রেখাটি যে আছে সেটি স্থান পরিবর্তন করে এসটি হয়ে গিয়েছে। আমাদের এই নতুন যোগান রেখা এবং পুরাতন যে চাহিদা রেখা এরা দুজন পরস্পর দেখতে পাচ্ছি আমরা এফ বিন্দুতে ছেদ করেছে এবং এফ বিন্দু অনুযায়ী আমাদের কর পরবর্তী দামটি হয়েছে ও পি ওয়ান পরিমাণ এবং আমাদের কর পরবর্তী যে দ্রব্যের পরিমাণ সেটি হয়েছে হলো ও এন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কর বৃদ্ধির পরিমাণ ছিল আমাদের এফ এইচ, কিন্তু আমাদের দাম বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি পি1 ইকুয়াল টু জিএফ, অর্থাৎ দাম বৃদ্ধির পরিমাণটি আমরা দেখতে পাচ্ছি এখানে পি1 ইকুয়াল টু জিএফ পরিমাণ। এবং এই চিত্রানুসারে যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এফ জি পরিমাণ দামটি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে আমাদের যে কর আরোপ করা হয়েছিল এফ এইচ ঠিক তার অর্ধেক। অর্থাৎ এখানে আমাদের দাম বৃদ্ধির পরিমাণটি হচ্ছে ট্যাক্সের অর্ধেক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে দাম বৃদ্ধির পরিমাণ হচ্ছে করের, যেহেতু এখানে আমাদের অর্ধেক, সুতরাং এখানে অর্ধেক বোঝা ক্রেতা বহন করবে এবং বাকি অর্ধেক বোঝা হচ্ছে বিক্রেতা বহন করবে। সুতরাং আমরা বলতে পারি যদি আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং ইলাস্টিসিটি অফ সাপ্লাই এই দুটি পরস্পর সমান হয় তাহলে কর পরবর্তী অবস্থায় করের বোঝা ক্রেতা এবং বিক্রেতা দুইজন সমভাবে ভোগ করা, অর্থাৎ করের অর্ধেকের সমপরিমাণ দাম বৃদ্ধির মাধ্যমে ক্রেতার উপর কর সঞ্চালন করা যায় আর বাকি অর্ধেক বিক্রেতাকেই বহন করতে হয়। এরপর আমরা যে অবস্থাটি দেখব সেখানে আমরা দেখতে পারবো যেখানে আমাদের যদি দেখা যায় যে চাহিদা রেখার চেয়ে যোগান রেখার ঢাল কম, অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেক্ষেত্রে দেখা যায় যে করের বেশিরভাগ অংশ ক্রেতাকে বহন করতে হয় আর বিক্রেতা বহন করে হচ্ছে কম অংশ। অর্থাৎ কর পরবর্তীতে দেখা যায় বিক্রেতা করের অর্ধেকেরও বেশি অংশ দাম বাড়িয়ে ক্রেতার উপর সেটি সঞ্চালন করতে পারে এবং দাম বৃদ্ধির পরিমাণ হয় করের অর্ধেকেরও বেশি। আমরা চলো বিষয়টি এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এখানেও আমরা ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষের দাম দেখিয়েছি। ডি আমাদের হচ্ছে একটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা এবং এস হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে আমাদের কর পূর্ববর্তী যে দাম সেটি হচ্ছে ও
ও পি পরিমাণ, এবং আমাদের কর পূর্ববর্তী যে পরিমাণ সেটি হচ্ছে দ্রব্যের পরিমাণ ও এম। এখন যদি আমাদের এফ এইচ পরিমাণ কর আরোপ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন যোগান রেখা হচ্ছে এসটি এসটি, এবং এই নতুন যোগান রেখা এবং পূর্ববর্তী চাহিদা রেখার সঙ্গে ভারসাম্য বিন্দু হচ্ছে এফ, এবং সেই এফ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নতুন দামটি হয়েছে সেটি হচ্ছে OP1, কর পরবর্তী দাম OP1, এবং কর পরবর্তী আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে ON। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কর বৃদ্ধির হার এবং দাম বৃদ্ধি, এটি যদি এখন আমরা আলোচনা করি, এখানে আমরা দেখছি দাম বৃদ্ধি পেয়েছে P1 বা GF পরিমাণ। আমাদের এখানে দাম বৃদ্ধির পরিমাণ হচ্ছে PP1 বা GF পরিমাণ। এখন আমরা যদি এখানে চিত্র অনুসারে একটা জিনিস একটু খেয়াল করি, তাহলে দেখো যে এই যে দাম বৃদ্ধির পরিমাণ হয়েছে ডেল পি বা PP1, সেটি হচ্ছে কিন্তু দেখো আমাদের যে কর বৃদ্ধি করা হয়েছিল বা কর আরোপ করা হয়েছিল FH পরিমাণ, সেটার থেকে কিন্তু অর্ধেকেরও বেশি, তার অর্ধেকেরও বেশি হচ্ছে আমাদের PP1, অর্থাৎ দাম বৃদ্ধির পরিমাণটা হচ্ছে করের পরিমাণ যেটা ছিল তার অর্ধেকেরও বেশি। আমরা আগের ব্যাখ্যাটিকে দেখেছিলাম যেখানে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ড পরস্পর সমান ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে করের অর্ধেক পরিমাণ হিসেবে ভাগাভাগি হয়েছে, অর্থাৎ অর্ধেক করের বোঝা ক্রেতা এবং অর্ধেক করের ক্রেতা বা বিক্রেতা বহন করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্র অনুযায়ী যে এখানে অর্ধেকেরও বেশি করের বোঝা ক্রেতা বহন করতে হবে, অর্থাৎ বিক্রেতা এমনভাবেই দাম বৃদ্ধি করেছে কর পরবর্তী অবস্থায় যে বিক্রেতার কাঁধে অর্ধেকের বেশি করের বোঝা চলে গিয়েছে এবং সে সামান্য কিছু অংশ করের বোঝা বহন করেছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে বিক্রেতা করের অর্ধেকেরও বেশি দাম বাড়িয়ে ক্রেতার কাছ থেকে করের বোঝা আদায় করে নিতে পারবে, আর বিক্রেতা বহন করবে অর্ধেকেরও কম কর। এরপর আমরা যে অবস্থাটি দেখব সেখানে হচ্ছে আমাদের বলেছিলাম যে ঠিক এই অবস্থাটার অপোজিট, সেখানে হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই। চাহিদা রেখার চেয়ে যদি যোগান রেখা বেশি খাড়া হয় তাহলে দেখা যায় যে এই অবস্থাটি আমরা দেখতে পাই, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয়। তাহলে করের বড় অংশটি এখানে দেখা যাবে বিক্রেতা বহন করবে এবং সামান্য অংশ ক্রেতা বহন করবে, এবং এক্ষেত্রে বিক্রেতা দেখা যাবে যে করের অর্ধেকেরও যে কম পরিমাণ সেটির দাম বাড়াতে পারে। এখন আমরা একটা চিত্রে দেখি, যথারীতি আমরা ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ বা চাহিদা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রাইস দেখিয়েছি। ডিডি আমাদের চাহিদা রেখা, এসএস হচ্ছে আমাদের যোগান রেখা, এবং এই দুটি রেখার আকৃতি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তো সেক্ষেত্রে আমাদের ভারসাম্য বিন্দু ই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম হচ্ছে ওপি এবং আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এম পরিমাণ। এখন এখানে আমাদের কর আরোপ করা হয়েছে FH, এই FH কর আরোপ করার ফলে আমাদের নতুন যোগান রেখা হয়েছে ST ST, এবং এই নতুন যোগান রেখা পূর্বতন চাহিদা রেখার সঙ্গে এই বিন্দুতে সমতা অর্জন করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের নতুন কর পরবর্তী যে দাম সেটি হচ্ছে OP1, আর আমাদের দ্রব্যের পরিমাণটি হচ্ছে ON পরিমাণ। তো এই অবস্থায় আমরা যদি দেখি যে আমাদের কর আরোপ করার পরে অবস্থাটি কি দাঁড়িয়েছে, কর আরোপ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে দাম বৃদ্ধির পরিমাণ হয়েছে এখানে PP1 বা GF এই সমান বৃদ্ধি পেয়েছে। এখন চিত্রানুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাম বৃদ্ধির যে পরিমাণটি PP1 সেটি কিন্তু যে আমাদের FH কর বৃদ্ধি পেয়েছিল বা কর আরোপ করা হয়েছিল FH, সেটির অর্ধেকের থেকেও কম। এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে দাম বৃদ্ধির পরিমাণটি কিন্তু বেশ কম হয়েছে কর যেটুকু আরোপ করা হয়েছে সেই তুলনায়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বিক্রেতা এখানে GH অংশের করের ভারটি বহন করবে আর ক্রেতার বহন করতে হবে PP1 অংশটি, অর্থাৎ এখান থেকে আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম যে করের অর্ধেকেরও কম পরিমাণে কিন্তু এখানে দাম বৃদ্ধি পাবে, তাহলে এবং সে করের বোঝাটি ক্রেতাকে বহন করতে হবে,
আর বিক্রেতা হচ্ছে করের অর্ধেকেরও বেশি যে অংশটা আছে বা বড় অংশ আমরা বলতে পারি। অর্থাৎ এখানে যদি আমি চিত্রে আবার দেখি যে FH এর GF অংশটুকুই শুধুমাত্র ক্রেতা বহন করবে, আর এই যে GH অংশটুকু আছে করের, এটুকু হচ্ছে বিক্রেতা বহন করবে। সুতরাং এক্ষেত্রে বিক্রেতাকে অধিক পরিমাণে করের বোঝা বহন করতে হবে। এবং এখানে আমাদের দাম বৃদ্ধির পরিমাণটি হচ্ছে যে করের অর্ধেকেরও কম দাম এখানে বৃদ্ধি পেয়েছে। চাহিদা রেখা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে এর স্থিতিস্থাপকতা হয় শূন্যের সমান। আর যদি যোগান রেখা স্বাভাবিক নিয়মে ঊর্ধ্বগামী হয় তাহলে আমরা বুঝতেই পারি যে যোগান এর স্থিতিস্থাপকতাটি হচ্ছে ধনাত্মক। এই পরিস্থিতিতে কর সঞ্চালনটি কিভাবে হবে তা এখন আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা যেটি বলছিলাম যে যদি চাহিদা রেখা হয় লম্ব অক্ষের সমান্তরাল তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা হয় শূন্য, আর যোগান রেখা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আমরা যদি যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে ধনাত্মক। এক্ষেত্রে দেখা যায় যে কর বসানোর পর বিক্রেতা করের পুরো অংশটাই ক্রেতার উপর সঞ্চালন করে দিতে পারে। অর্থাৎ করের পরবর্তীতে করের সমপরিমাণে এখানে দাম বাড়ানো যায় এবং করের কোনো অংশই বিক্রেতা বহন করে না। চলচ্চিত্রের মাধ্যমে এটি দেখি আমরা। আমাদের ভূমি অক্ষে যথারীতি চাহিদা এবং যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছি হচ্ছে হলো দাম। এখানে আমাদের যে চাহিদা রেখাটি দেখছি সেটি হচ্ছে ডি, এটি হচ্ছে আমাদের লম্ব অক্ষের সমান্তরাল একটি চাহিদা রেখা এবং এটি এসএস হচ্ছে আমাদের ঊর্ধ্বগামী যোগান রেখা। এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবং এর ফলে আমাদের ভারসাম্য বিন্দুটি হচ্ছে এখানে ই। এই ই বিন্দু অনুযায়ী আমাদের দ্রব্যের দামটি হচ্ছে ও পি পরিমাণ এবং দ্রব্যের যে পরিমাণ সেটি হচ্ছে ও এম। এটি হচ্ছে আমাদের কর পূর্ববর্তী অবস্থান। এখন যদি এখানে দেখা গেল যে ইএফ পরিমাণে কর আরোপ করা হয় তাহলে আমাদের যে যোগান রেখাটি আছে সেটি এদিকে শিফট করে হয়ে গেছে এসটি এসটি। এখন এই আমাদের নতুন যোগান রেখা এবং আগের যে আমাদের লম্ব অক্ষের সমান্তরাল যে চাহিদা রেখা, এই দুটি পরস্পর আমাদের এফ বিন্দুতে ছেদ করেছে এবং এই এফ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর পরবর্তী দাম হচ্ছে OP1 এবং দ্রব্যের পরিমাণ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যা ছিল আগে সেটি রয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে দেখি যে দাম বৃদ্ধির পরিমাণটি কত, দাম বৃদ্ধির পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে PP1 যেটি কিনা EF এর সমান। অর্থাৎ এখানে যতটুকু কর বৃদ্ধি পেয়েছে ঠিক ততটুকুই দাম বৃদ্ধি পেয়েছে। যে কথাটি আমরা এখানে বলেছিলাম যে এক্ষেত্রে বিক্রেতা করের সমপরিমাণ দাম বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং এই যে দাম বৃদ্ধি করা হলো যার ফলে করের সম্পূর্ণ অংশই কিন্তু ক্রেতার উপর সঞ্চালন করা হয়ে গেল। অর্থাৎ করের বোঝাটি বা কর ঘাটতি গিয়ে এটি বা কর ইনসিডেন্সটি কিন্তু এক্ষেত্রে ক্রেতার উপরেই পতিত হলো। সুতরাং আমরা বলতে পারি যে যদি আমাদের যোগানের স্থিতিস্থাপকতা হয় ধনাত্মক বা একের থেকে বেশি, আর যদি আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা হয় হচ্ছে শূন্যের সমান, সেক্ষেত্রে করের সম্পূর্ণ বোঝাই ক্রেতাকে বহন করতে হয়। এরপর আমরা যে অবস্থাটি দেখছি সেখানে আমরা দেখব যে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড সেটা হচ্ছে ইনফিনিটি বা অসীম, আর আমাদের যে ইলাস্টিসিটি অফ সাপ্লাই সেটি শূন্য থেকে বেশি কিন্তু অসীম থেকে কম। এই পরিপ্রেক্ষিতে যদি দেখা থাকে তাহলে দেখা যায় যে এখানে আমাদের চাহিদা রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হবে আর যোগান রেখা স্বাভাবিক আকৃতির হবে অর্থাৎ ঊর্ধ্বগামী হবে। এক্ষেত্রে দেখা যাবে যে কর বসানোর পরে দাম মোটেও বাড়ানো সম্ভব হয় না এবং সেক্ষেত্রে বিক্রেতাকে সম্পূর্ণ বোঝাটি বহন করতে হয়। এই ক্ষেত্রে ক্রেতার উপর করভার সঞ্চালন করা যায় না। আমাদের এখানে ভূমি অক্ষে দেখতে পাচ্ছি চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা দাম। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের চাহিদা রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, কারণ আমরা এখানে বলেছি যে আমাদের যে চাহিদার স্থিতিস্থাপকতা সেটি হচ্ছে অসীম এবং আমাদের নরমাল একটি স্বাভাবিক যোগান রেখা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, সেটি এই বিন্দুতে ছেদ করেছে আমাদের চাহিদা রেখাকে, যার ফলে আমাদের কর পূর্ববর্তী দামটি হচ্ছে হলো OP পরিমাণ।
আর আমাদের এখানে দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এম। এখন যদি দেখা যায় যে এখানে কর আরোপ করা হয়, আমরা ধরে নিচ্ছি এখানে কর আরোপ করা হচ্ছে FH পরিমাণ, এবং এই FH পরিমাণ কর আরোপ করার ফলে আমাদের যে যোগান রেখা সেটি আমরা দেখছি যে শিফট করে বাম দিকে শিফট করে ST হয়ে গিয়েছে, এবং আমাদের নতুন ভারসাম্য বিন্দু হয়েছে F। এবং এই নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ীও কিন্তু আমাদের কর পরবর্তী যে দাম সেটি কিন্তু আমরা দেখছি আগের সমানই রয়ে গিয়েছে, অর্থাৎ এটি হয়েছে ও পি পরিমাণ যা ছিল সেটি রয়ে গিয়েছে, বরঞ্চ এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে দ্রব্যের পরিমাণটি আছে সেটি কমে হয়েছে ও এন পরিমাণ। অর্থাৎ তাহলে এখানে দেখানো লক্ষণীয় যে জিনিসটি বা খেয়াল করার মতো যে সেখানে কর বসানোর পরেও দাম কিন্তু এক বিন্দু পরিমাণও বৃদ্ধি পায়নি, একটু দাম বৃদ্ধি পায়নি। অর্থাৎ এই যে আমাদের এর যে করের কথাটা আমরা বললাম, সেই করের সম্পূর্ণ বোঝাটাই কিন্তু আমাদের এখানে দেখা যাবে বিক্রেতাকে বহন করতে হবে, ক্রেতার উপর মোটেও কর সঞ্চালন এখানে করা সম্ভব হবে না। এরপর আমরা যে অবস্থাটি দেখছি সেখানে হচ্ছে যে আমাদের যোগান রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই হবে ইনফিনিটি বা অসীম, আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে একের থেকে কম। যদি এরকম অবস্থা দেখা যায় তাহলে দেখা যায় এখানে করের সম্পূর্ণ বোঝাই আবার ক্রেতাকে বহন করতে হবে, এবং বিক্রেতা করের সমপরিমাণ দাম বৃদ্ধির মাধ্যমে সম্পূর্ণ করের বোঝাটা ক্রেতার উপর সঞ্চালন করে। যোগান রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে দেখা যায় যে স্থিতিস্থাপকতা হয় অসীম, এবং সেক্ষেত্রে চাহিদা যদি স্বাভাবিক আকৃতির হয় বা ডান দিকে নিম্নগামী হয় তাহলে সেখানে দেখি যে আমরা করের সম্পূর্ণটাই ক্রেতা বহন করতে হয়। অর্থাৎ যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং চাহিদা রেখা স্বাভাবিক আকৃতির অর্থাৎ ডান দিকে নিম্নগামী, সেক্ষেত্রে করের বোঝা সম্পূর্ণটাই ক্রেতা বহন করবে, এবং করের সমপরিমাণ দাম বৃদ্ধি করে এই অবস্থাটি ঘটানো হয়। এটি আমরা এখন চিত্রের সাহায্যে দেখব। আমাদের ভূমি অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ বা চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে আমরা দাম দেখিয়েছি। ডিটি হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী স্বাভাবিক একটি চাহিদা রেখা, এবং আমাদের যোগান রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল একটি যোগান রেখা। এখন আমাদের প্রথমে যে ভারসাম্য বিন্দু সেটি হচ্ছে ই। এই ই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম হচ্ছে ও পি পরিমাণ, এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে আমাদের ও এম পরিমাণ। এখন আমরা মনে করি এই অবস্থায় সরকার কর আরোপ করলো, এবং করের পরিমাণ হচ্ছে আমাদের জিএফ। তো এই জিএফ পরিমাণ কর আরোপ করার ফলে আমাদের যে যোগান রেখাটি আছে এটি কিন্তু স্থান পরিবর্তন করবে, এবং আমাদের নতুন যোগান রেখা হচ্ছে এসটি। তো আমাদের এই নতুন যোগান রেখা এসটির সঙ্গে আমাদের আগের যে চাহিদা রেখাটি ছিল সেটি এফ বিন্দুতে ছেদ করে গিয়েছে, এবং এই এফ হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু, এবং এই নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের কর পরবর্তী নতুন দাম হচ্ছে OP1, এবং এখানে আমাদের দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এন পরিমাণ। তাহলে এই অবস্থায় আমাদের ই পূর্ববর্তী ভারসাম্য বিন্দু এবং এফ হচ্ছে আমাদের কর পরবর্তী ভারসাম্য বিন্দু। এই দুইটির মধ্যে ভারসাম্য বিন্দুর মধ্যে যদি আমি তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাম বৃদ্ধির পরিমাণটি হচ্ছে PP1, বা আমরা সেটাকে বলতে পারি যেটা কিনা জিএফ এর সমান। অর্থাৎ এখানে আমাদের দাম বৃদ্ধির পরিমাণ যেটি আমরা পেলাম PP1 = GF, সেটি হচ্ছে কিন্তু আবার দেখো খেয়াল করে যে আমাদের কর যা ছিল, করের পরিমাণ ছিল আমাদের জিএফ, সেইটুকুই কিন্তু আমাদের PP1। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতা যতটুকু তার উপর সরকার কর আরোপ করেছিল সেই করটা তুলে আনার জন্য দ্রব্যের দাম ঠিক করের সমপরিমাণই বৃদ্ধি করেছে, এবং সমপরিমাণ কর বৃদ্ধি করে সেটি ক্রেতার উপর সঞ্চালন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে কর বৃদ্ধির পরিমাণটি হচ্ছে পুরোপুরি এখানে দাম বৃদ্ধির পরিমাণটি হচ্ছে কর বা ট্যাক্সের সমান। তাহলে আমরা বলতে পারি যেখানে আমরা দেখব যে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে অসীম এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1, সেক্ষেত্রে বিক্রেতা দাম বৃদ্ধির মাধ্যমে করের সমপরিমাণ অর্থ ক্রেতাদের উপরে সঞ্চালন করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ।
আমরা আজকের ক্লাসে দেখলাম যে বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা, চাহিদা এবং যোগানের বিভিন্ন স্থিতিস্থাপকতায় কর সঞ্চালনের প্রক্রিয়াটি কেমন। এক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো ক্ষেত্রে করভার সম্পূর্ণ ক্রেতা, কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিক্রেতা, বা কোনো ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই ভাগাভাগি করে করের বোঝাটি বহন করে। এবং এই পড়াটি তোমরা যারা দেখেছো, ক্লাসটি দেখেছো, তারা নিশ্চয়ই দেখেছো যে এই সবগুলোই আমরা কিন্তু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। তো এক্ষেত্রে তোমাদের বাসায় অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটি বোঝার চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে যদি তোমাদের বুঝতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমার যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি পরবর্তীতে সেই প্রশ্নের উত্তরগুলো দেব। আর তোমরা যখন বের হবে বাসা থেকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে এবং সামাজিক যে নিরাপদ দূরত্বটি আছে সেটি বজায় রেখে চলবে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।